করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আমার আজকের বিষয় রসায়ন বিএসসি সম্মান চতুর্থ বর্ষ। বিষয় কোড হলো 24-805 সিলেক্টেড টপিকস ইন ইনঅর্গানিক কেমিস্ট্রি। অধ্যায় হলো 1 মলিকুলার সিমেট্রি এন্ড গ্রুপ থিওরি। আমি মোহাম্মদ মতিউর রহমান, সহযোগী অধ্যাপক, সরকারি আলিপুর কলেজ বগুড়ায় রসায়ন বিভাগে আছি। আমার এই কোর্সের সিলেবাস বা পাঠ্যক্রমটা এটা হলো, তোমরা সবাই দেখে নেবে। এর মধ্যে যেটা আলোচ্য সূচি হচ্ছে মলিকুলার সিমেট্রি এন্ড গ্রুপ থিওরি। সিমেট্রি এর মধ্যে যা যা আছে সেগুলো বলি। আজকে অজৈব রসায়নের চতুর্থ বর্ষ অজৈব রসায়নের সিমেট্রি নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় অ্যাডভান্স ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো সিমেট্রি পড়তে গেলে আমরা এই যে স্ট্যান্ডার্ড যে বইগুলো আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি হিউইর লেখা, প্রত্যেকটা বইয়ের মধ্যে আমরা সিমেট্রি পাই। সিমেট্রি নিয়ে আলোচনা আছে, অধ্যায় আছে। যেমন এই কটনের লেখা অ্যাডভান্স কেমিস্ট্রি, এখানে আমরা দেখতে পাই এখানে সিমেট্রি নিয়ে আলোচনা আছে শেষের দিকে, এবং প্রত্যেকটা অধ্যায়ে সিমেট্রি নিয়ে। ডুরান্ডের ইনঅর্গানিক কেমিস্ট্রি, এখানেও সিমেট্রি নিয়ে আলোচনা আছে। তারপরে তুমি স্ট্যান্ডার্ড যত ইনঅর্গানিক বই আছে সব জায়গায় সিমেট্রি নিয়ে আলোচনা দেখি। যেমন আমাদের যে অ্যাটকিন্স শিফারের যে বই আছে সেখানেও সিমেট্রি নিয়ে, তারপরে ভৌত রসায়নের সিমেট্রি নিয়ে আলোচনা আছে। এরকম অনেক জায়গায় সিমেট্রি নিয়ে আলোচনা আছে। আমরা যে ক্লাসটা করব এটা হলো সিমেট্রি। বাংলা হলো প্রতিসাম্যতা। তাহলে এই যে আমার হাতে যে কলমটা আছে এটা কি প্রতিসম? এটা প্রতিসম না, কারণ এটা দেখা যাচ্ছে না। তারপরে এই যে বলগুলো, এটা গোল, এটা গোল, এটা গোল, এটা গোল, এরকম অনেক বিষয় আছে। অনেকগুলো বল আছে, যেমন এটা 100% প্রতিসম। আবার এই যে বাক্সটা আমার হাতে আছে এটা কিছু প্রতিসম কিছু অপ্রতিসম। আমি যদি এদিক থেকে দেখি অপ্রতিসম, এদিক থেকে দেখি প্রতিসম। তারপর এই যে একটা স্ট্রাকচার, এটা হলো আমি তৈরি করছি, এটা হলো অষ্টতলক। 1 2 3 4 5 6 7 8, 8টা তল আছে। এটা একদিক থেকে এদিক থেকে দেখলে অপ্রতিসম মনে হবে, এদিক থেকে দেখলে প্রতিসম মনে হবে। তাহলে এটা একটা প্রতিসম অপ্রতিসম মিশ্রণ। এইভাবে আমরা বিভিন্ন রকম স্ট্রাকচার দেখতে পারি। আমার হাতে আছে, যেমন এটা একটা কাগজ আমি তৈরি করছি, এটা টেট্রাহেড্রাল, এর 1 2 3 4, 4টা তল আছে। তো এটাকে আমি এইভাবে দেখতে পারি, আমি এইভাবে দেখতে পারি, আমি এইভাবে দেখতে পারি, আমি এইভাবে দেখতে পারি, এইভাবে দেখতে পারি। এরকম অনেক স্ট্রাকচার আছে যেগুলি কিছুটা প্রতিসম, যেমন গোল ফুললি প্রতিসম। তারপরে কিছু প্রতিসম, তারপরে ত্রিভুজ ওই। তাহলে এই সম্পূর্ণ প্রতিসম হলো গোলক, আর বাকি সব দুনিয়ার বাকি সব কিছু কিছু প্রতিসম। যেমন মনে করেন যে এইটা একটা ছবি আঁকলাম, তো এটা দুই দিকে একই রকম, এটা একটু প্রতিসম। কিন্তু আমি যদি এই দিক থেকে দেখি, কেউ যদি
এদিক থেকে দেখে, হ্যাঁ, এটা প্রতিসম দেখবে। আর কেউ যদি এদিক থেকে দেখে তাহলে সে কি দেখবে, একটা চ্যাপচা ধরনের জিনিসপত্র দেখবে। এটা তার জন্য অপ্রতিসম, এটা এর জন্য প্রতিসম। হ্যাঁ, এবং আমরা যেহেতু এদিক থেকে দেখছি আমাদের জন্য এটা প্রতিসম মনে হচ্ছে, কারণ এদিকে থেকে এদিকে ঘুরালে এটা মনে করো এই অংশ, এটা বি অংশ। তা আমি যদি এটা ঘুরাই দিই, তো এই অংশটা বি অংশে চলে যেতে পারে, বি অংশটা এই অংশে চলে আসতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এই যখন একটা অংশ আরেকটা অংশে অনুরূপ হয় তখন প্রতিসমতা আসে। যেমন এখানে দুই অংশ অনুরূপ প্রতিসম, এখানে দুই অংশ অনুরূপ প্রতিসম, আর এদিক দিয়ে যদি দুই অংশ অনুরূপ প্রতিসম, এদিক দিয়ে দেখি দুই অংশ অনুরূপ প্রতিসম। তাহলে আমরা অংশ ভাগ করে প্রতিসমতা চিহ্ন করতেছি। এই পাশের অংশ এই পাশের অংশ অনুরূপ প্রতিসম, এই পাশের অংশ এই পাশের অংশ অনুরূপ প্রতিসম, এই অংশ ওই অংশ অনুরূপ প্রতিসম। তাহলে যখন অনুরূপ হচ্ছে একটা অংশ আরেকটা অংশে তখন আমরা প্রতিসম বলছি। তাহলে প্রতিসমতার বিষয় হলো, হ্যাঁ, বস্তুর এক অংশ আরেক অংশে অনুরূপ হবে। হ্যাঁ, তাহলে এক অংশ, হ্যাঁ, এক অংশ অন্য অর্ধাংশের অনুরূপ। এক অর্ধাংশ বলি তাহলে বুঝতে সুবিধা হবে আপাতত। হ্যাঁ, অর্ধাংশ অন্য অপর অর্ধাংশের অবশিষ্ট অর্ধাংশের অনুরূপ। প্রতিসমতার এ হলো বিষয়। তার আরো বিষয় আছে। আমরা কি করছি, আমরা যে একটা জিনিস প্রতিসম যখন চিন্তা করছি তখন কিন্তু আমি বললাম যে এক অংশ অন্য অর্ধাংশে অনুরূপ। তা আমি এই দিক দিয়ে চিন্তা করছি এই অর্ধাংশ এই অর্ধাংশে অনুরূপ। এখন যদি আমি এই দিক দিয়ে চিন্তা না করে আমি একটু অর্ধাংশটা তৈরি করব অন্যভাবে, অর্ধাংশ এইভাবে অর্ধাংশ তৈরি করলাম, এই অর্ধাংশ অনুরূপ আর হলো না, তাহলে তখন কিন্তু আমাদের এটা মানে প্রতিসম উপাদান পাচ্ছি না। তাহলে সকল অর্ধাংশের অনুরূপ নাও হইতে পারে। এটা একটু মাথায় রাখতে হবে, সবসময় যে অর্ধাংশ অনুরূপ হবে তা কিন্তু না। হ্যাঁ, তাহলে একটা অবশিষ্ট অর্ধাংশে অনুরূপ পাওয়া গেলে, যদি পাওয়া যায়, হ্যাঁ, তাহলে প্রতিসম পাওয়া গেলে, হ্যাঁ, প্রতিসম হয় অনুরূপ যদি পাওয়া যায়। তাহলে আমরা এখন দেখব যে সবসময় এটা যে অর্ধাংশ অপর অর্ধাংশ অনুরূপ হবে এমন কোনো কথা নেই। তাই সিমেট্রির এই বিষয়টার আমাদের এই সিমেট্রির যে কাজটা আমি করছি একটু লক্ষণীয়, যে প্রথমে কি করছি, এমন একটা অর্ধাংশ খুঁজে বের করছি, এমন একটা জায়গা খুঁজে বের করছি, এমন একটা জিনিস খুঁজে বের করছি যে জিনিসের এক পাশে অর্ধাংশ অন্য পাশে অর্ধাংশ অনুরূপ হচ্ছে। তাহলে আমার এই জিনিসটা কি, এই জিনিসটা হলো একটা ক্রিয়া, একটা অ্যাকশন, একটা অপারেশন, একটা অ্যাকশন, একটা অপারেশন, হ্যাঁ, একটা ক্রিয়া, একটা কাজ। হ্যাঁ, এই যে কাজটা যে আমি করছি, এই কাজটা আমি একটা জিনিস খুঁজে বের করছি যেটার সাপেক্ষে যে অর্ধাংশ দুইটা তৈরি হয়েছে, এই অর্ধাংশ দুইটা পরস্পর অনুরূপ হয়েছে। এটা খুঁজে বের করতে হবে। তার মানে একাধিক অর্ধাংশ তৈরি হতে পারে। এই অ্যাকশনগুলোকে বলা হবে প্রতিসম অ্যাকশন বা প্রতিসম অপারেশন বা প্রতিসম ক্রিয়া বা প্রতিসম কাজ। হ্যাঁ, এই সিমেট্রি অপারেশন। এই সিমেট্রি অপারেশন কয়টা আছে আমাদের বিজ্ঞানীরা খুঁজে বের করছেন। সিমেট্রি অপারেশন, প্রতিসম ক্রিয়া বা অ্যাকশন বা কাজ, হ্যাঁ, এই প্রতিসম ক্রিয়া অ্যাকশন বা কাজ, এটা অপারেশন বিজ্ঞানীরা খুঁজে বের করছেন 5টা, 5 অপারেশন।
এই পাঁচটা কি কি, এই পাঁচটার নাম আমাদের শিখতে হবে এবং আমাদের এরকম করে জিনিসগুলো বুঝতে হবে। এই পাঁচটা আমরা একটু দেখি যে পাঁচটা অপারেশনের নাম কি কি, এদেরকে কি দিয়ে প্রকাশ করে। একটা হলো ই দিয়া প্রকাশ করা হয়, এটাকে বলা হয় আইডেন্টিটি। আইডেন্টিটি এটা 3 ডাইমেনশন, এটা 3D একটা অপারেশন। হ্যাঁ, তারপরে তোমার একটা হলো সিএন, অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাক্সিস অফ রোটেশন এটাকে এটা হলো একটা রেখা, অক্ষ। হ্যাঁ, তাহলে 1D, এটা হলো 1 ডাইমেনশনাল। তারপরে আসতেছে সিগমা। হ্যাঁ, এটা হলো প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি, হ্যাঁ, সিমেট্রি প্রতিসমতল, প্লেন অফ সিমেট্রি। এটা বাংলা হলো প্রতিসমতল, প্রতিসাম্যতার তল বা প্রতিসমতল এরকম। তার এক্সিস অফ রোটেশন, ঘূর্ণনের অক্ষ। ঘূর্ণনের অক্ষ, প্রতিসাম্যতার তল, প্রতিসাম্যতার তল। এটা হলো 2D একটা অপারেশন। আর হলো আমাদের হাতে আছে হলো একটা আই, পয়েন্ট অফ ইনভার্সন। পয়েন্ট অফ ইনভার্সন, হ্যাঁ, এটাকে বলা হবে কি উল্টানোর বিন্দু বলা যেতে পারে। এটা হলো 0D, মানে কোনো এটাতে কোনো ডাইমেনশন নেই। আরেকটা অপারেশন আছে কম্বিনেশনস অফ অ্যাক্সিস অফ রোটেশন অ্যান্ড প্লেন অফ সিমেট্রি, এটাকে বলা হবে এসএন। এসএন এটা হলো ইমপ্রপার অ্যাক্সিস অফ রোটেশন। ইমপ্রপার অ্যাক্সিস অফ রোটেশন, এটা হলো এটা কম্বিনেশন অফ 1D অ্যান্ড 2D। তার মানে কি এটা 3D, 3 ডাইমেনশনাল অপারেশন। হ্যাঁ, তাহলে 3 ডাইমেনশনাল অপারেশন আমাদের হাতে দুইটা আছে। আর এটা 0 ডিগ্রি 0D বলছি, এটাও কিন্তু 3D হয়ে যেতে পারে মাঝে মাঝে। হ্যাঁ, 0D পয়েন্ট অফ ইনভার্সনটা হলো 0D, মানে পয়েন্ট, যে পয়েন্টটা, কিন্তু অপারেশনটা 3D। অ্যাকশন পয়েন্টটা 0 ডাইমেনশনাল, অপারেশনটা 3 ডাইমেনশন। যাই হোক, এটা আমাদের ডাইমেনশনের দিকে না তাকালেও চলবে। তাহলে এটা বাংলাগুলো আমি দিয়ে দিই। প্রতিসম হলো পরিচিতি, হ্যাঁ, এই আইডেন্টিটি হলো পরিচিতি অপারেশন বা অবৈধ অপারেশন। অনেক বইয়ে এটা অবৈধ বলছে, অবৈধ অপারেশন, অবৈধ এলিমেন্ট। হ্যাঁ, প্রতিসম উপাদান, ক্রিয়া এবং উপাদান, এই দুইটা জিনিসকে আমরা একই একই প্রতীক দ্বারা প্রকাশ করি। আমরা ক্রিয়াকেও এই ই সিএন, সিগমা, আই, সিএসএন দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এই সিএন এর উপরে আবার এখানে আবার এম টেম থাকতে পারে, এসএন এম, এম সমান 1 2, আর এগুলি সবসময় পূর্ণ সংখ্যা। এন হলো পূর্ণ সংখ্যা, এন সমান হলো 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে ইত্যাদি। আর এখানেও তাই, এন সমান 1 হবে না, এখানে 2ও হবে না, 2 দিলে আই আসে। তাহলে 3 থেকে শুরু হতে পারে, 3 4 5, হ্যাঁ, এই এসএনটা শুরু হবে। এইটা কীভাবে শুরু হয়, কীভাবে কী করা লাগে, এই অপারেশনগুলো আমাদের তালিকা করে রাখতে হবে। এবং বিভিন্ন বইয়ে তোমাদের যে বাংলা বইগুলো দেওয়া আছে, আর সিমেট্রির জন্য স্ট্যান্ডার্ড বুক হচ্ছে তোমার এই যে কেমিক্যাল অ্যাপ্লিকেশন অফ গ্রুপ থিওরি বাই আলবার্ট কটন, এই বইটা তোমাদের লাগবে বা যদি তোমরা ভালো করে শিখতে চাও। এবং উচ্চতর রসায়ন কবির পাবলিকেশনস, এটা হলো ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যারের বই। আর এটা হলো উচ্চতর সন্নিবেশ রসায়ন গুরুতত্ত্ব অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি, এটা রুস্তম আলী, এটা মাহবুবুর রহমান, মিহির রঞ্জন ভৌমিক, মোহাম্মদ শাহাবুদ্দিন, এদের বই। আর এই হিউহির বইয়ের মধ্যেও সিমেট্রি আছে।
একটা হিউহির বই, তারপরে তোমার ডুরান্ডের ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর ফিজিক্যাল কেমিস্ট্রি সব বই মোটামুটি স্ট্যান্ডার্ড যে বইগুলো আছে, যে ব্যারোর বই, হ্যাঁ, গর্ডন এম ব্যারো এর বইয়ের মধ্যে আছে। তারপরে তোমার এটা হলো ওয়ালথার যে মোড়ে ফিজিক্যাল কেমিস্ট্রি এর মধ্যেও আছে। তারপরে তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি এটা হলো ক্যাস্টেলান এর মধ্যেও আছে। হ্যাঁ, তারপরে ফিজিক্যাল কেমিস্ট্রি এটা হলো মলিকুলার অ্যাপ্রোচ, ডোনাল্ড ম্যাককুরি অ্যান্ড সিমন, হ্যাঁ, এর মধ্যেও আছে। এটা স্ট্যান্ডার্ড বই, এগুলো সব ফিজিক্যাল কেমিস্ট্রি বই এগুলিতে পাবে। এরকম অনেক বই, এগুলো সব আমার কালেকশনে আছে। হ্যাঁ, এরকম অনেক হাজার হাজার বই আছে বাজারে। তারপরে তোমার এই যে অ্যাটকিন্সের ফিজিক্যাল কেমিস্ট্রি এর মধ্যেও দেওয়া আছে। হ্যাঁ, অ্যাটকিন্সের ফিজিক্যাল কেমিস্ট্রিতেও আছে। তারপরে তোমার আরও এই ইন্ডিয়ান বইগুলোতে নাই অবশ্য, এই একটা সমস্যা, ইন্ডিয়ান বইগুলোতে এইসব জিনিস পাবে না। অ্যাটকিন্সের এটা সিক্স এডিশন, এখন অবশ্য বাজারে 11 এডিশন চলে আসছে। হ্যাঁ, আমার এমনি ছাত্র অবস্থায় কালেকশন ছিল। আরও বই আছে, এরকম অনেক বই তোমরা পাবে। স্ট্যান্ডার্ড যে কোনো মানে কেমিস্ট্রির কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা আছে বা এই ধরনের কিছু আছে, সেখানেই এই সিমেট্রি নিয়ে আলোচনা আছে। যাই হোক, এই 5টা অপারেশন তালিকা, অপারেশন এবং ক্রিয়া এবং উপাদান একই জিনিস এখানে আমরা দেখলাম। হ্যাঁ, তাই 5টা অপারেশন বা ক্রিয়া বা উপাদানগুলো আমি সংক্ষেপে লিখি। একটা হলো ই, একটা হলো SNM, একটা হলো সিগমা, একটা হলো SNM, CNM, SNM, একটা হলো আই। এই 5টা উপাদানের মধ্যে এইখানে আবার কিছু আছে, সি ইনফিনিটি, তারপরে C1 হতে পারে, C2 হতে পারে, C3 হতে পারে। C3 এর মধ্যে আবার C3(1), এটা 1 2 লিখবো না, C3(2) লিখবো। হ্যাঁ, আর সিগমার মধ্যে আছে হলো সিগমা ভি, সিগমা ডি, সিগমা এইচ। আর SN এর মধ্যে তোমার আছে হলো S3 আছে কিনা দেখি নাই, S3(2) হতে পারে, একটা S4 হতে পারে, এরকম C3 পরে C4, হ্যাঁ, C4(3), তারপরে তোমার এরকম করে। যাই হোক, এরকম অনেক প্রতীক আমরা আস্তে আস্তে শিখব। তো এই প্রতীকগুলো তোমাদের, তাহলে সিমেট্রি অপারেশনস অ্যান্ড সিমেট্রি এলিমেন্টস, হ্যাঁ, প্রতিসাম্য উপাদান এবং প্রতিসাম্য ক্রিয়া, হ্যাঁ, সিমেট্রি এলিমেন্টস। অপারেশনস অ্যান্ড এলিমেন্টস আমরা একই জিনিস দিয়ে প্রকাশ করব, অপারেশনটা করব আবার এলিমেন্টটাও লিখবো। হ্যাঁ, অপারেশনটা কি কি আর এলিমেন্টটা কি কি এখন এটা আমরা এখন বুঝবো। তো প্রথমেই আসি আমরা CN এবং সিগমা দুইটা একসাথেই আমরা বোঝার চেষ্টা করব, এবং তার জন্য কিভাবে ছবি আঁকতে হয় এটা তোমাদের করতে হবে। তবে এটা মানে সিমেট্রি পড়ার আগে পূর্ব ধারণা যেটা তোমাদের লাগবে, হ্যাঁ, সিমেট্রি পড়তে যা লাগবে, সিমেট্রি শিখতে যা যে জ্ঞানটা লাগবে, যে জ্ঞানটা তোমাদের লাগবে, শিখতে যে জ্ঞান দরকার, হ্যাঁ, এই জ্ঞানটা, যে জ্ঞান দরকার, এটা খুব জরুরি। এটা অনেকেই বুঝতে পারে না যে সিমেট্রি সরাসরি শিখবো, আসলে সরাসরি শেখা যাবে না। এই যে জ্ঞানটা লাগবে সেটা হলো অণুর আকৃতি নির্ণয়ের যোগ্যতা, অণুর
অনুরাকৃতি, হ্যাঁ, অনুরাকৃতি নির্ণয়, হ্যাঁ, তারপরে আঁকতে পারা, তারপরে অনুমান করার ক্ষমতা অর্জন করা। অনুমান করা, এই অনুমান ক্ষমতাটাই জরুরি। গেজিং, এটা বলা হয় গেজিং পাওয়ার। হ্যাঁ, এই গেজিং পাওয়ারটা সবার হয় না। এটা অনুমান ক্ষমতা যার যত বেশি হয় সে তত এক্সপার্ট দুনিয়াতে হবে। এটা তোমরা অবশ্যই বুঝবে। হ্যাঁ, অনুমান করার ক্ষমতা অর্জন করতে হয়। তো অনুরাকৃতি সে সম্বন্ধে ধারণা পেতে গেলে তোমাদের কতগুলো তত্ত্ব আছে, সেই তত্ত্বগুলো দিয়ে অনুরাকৃতি তৈরি করতে হয়। একটা হলো ভিএসিপিআর তত্ত্ব, হ্যাঁ, তারপরে সংকরীকরণ তত্ত্ব, সংকরণ দ্বারা, তারপরে জটিলের ক্ষেত্রে লিগ্যান্ড বিন্যাস দ্বারা, হ্যাঁ, এরকম অনেক কিছু দিয়ে আমরা অনুরাকৃতি নির্ণয় করবো। তো অনুরাকৃতি নির্ণয় করার পরে তোমাদের এই সিমেট্রি করতে হবে। তাহলে আমরা সিমেট্রি অপারেশনস অ্যান্ড এলিমেন্টস, হ্যাঁ, অপারেশনস অ্যান্ড এলিমেন্টস, এই দুইটা জিনিস আমরা একবারে শিখবো। এক নম্বর অপারেশনটা কি, আর দুই নম্বর হলো এলিমেন্টটা কি। তারপর একটা অণু নিয়ে কাজ করি। মনে করো প্রথমেই আমরা ভি শেপ অণু, মানে পানি, H2O, H2O এর আকৃতি আমরা জানি, এটা ভি আকৃতির। হ্যাঁ, এটা হলো ভি আকৃতির। এটাকে আমরা বিভিন্ন দিকে ঘুরাইতে পারি, তাই না? যেমন মনে করো যে আমি একটা অণুর আকৃতি বানাই, বানাইলে বুঝতে পারবে। আমরা এটা স্ট্রাকচারটা আলাদা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হয়। দুইটা ভিন্ন জিনিস। হ্যাঁ, এই যে লাফানো বল তোমাদের বাজারে কিনতে পাবে। লাফানো বলের সাথে টুথপিক, দুইটা টুথপিক দিয়ে আমি ভি শেপ বানাবো। হ্যাঁ, এই যে ভি শেপ হয়ে গেল। তো আমি এই হাইড্রোজেনগুলো দেখানোর জন্য আমি একটা আলাদা করে দেখাই দিই। দুইটা হাইড্রোজেন দুই রকম কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দিস ইজ ওয়াটার মলিকুল। একটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন হলো লাল গোলাপি, আর এটা হাইড্রোজেন হলো ব্লু। তো আমি এটাকে 1 দিই, এটাকে 2 দিই বুঝতে সুবিধার জন্য। অথবা এটা হাইড্রোজেন এ, এটা হাইড্রোজেন বি। এটা হলো এ, এটা হলো বি হাইড্রোজেন, আর এটা অক্সিজেন। এখন এখানে এই অণুটাকে তো আমি হাজারো দিক ঘুরাইতে পারি। মনে করো এই যে এই হাইড্রোজেন এই বন্ধন ধরে আমি ঘুরাইলাম, তাহলে ঘুরাইলে এটা আমি ঘুরাইলাম, আমি একজনকে বললাম যে তুমি এটা দেখছো কোন দিকে আছে, অবিবিন্যাস দেখলো, 3 ডাইমেনশনাল অবিবিন্যাস আশেপাশের সাথে তুলনা করলো, করে তাকে বললাম চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলো। এখন এটা ঘুরায়, এটা 180 ডিগ্রি ঘুরলাম, তাকে বললাম যে তুমি চোখ খুললো, সে কি বুঝতে পারবে না এটা ঘুরছে? হ্যাঁ, বুঝতে পারবে, কারণ যে এটা এদিকে ছিল হাইড্রোজেনটা, এটা এদিকে গেছে। তা 3 ডাইমেনশনালি তার অবস্থান চেঞ্জ করছে। আগে সে এক্স পজিশনে ছিল, এখান থেকে -X পজিশনে চলে গেছে, তাহলে তার অবস্থান বোঝা যাচ্ছে। কিন্তু এমন একটা, এইটা এরকমভাবে আমি এইটা 3 ডাইমেনশনালি আমি কোটি কোটি সংখ্যক অক্ষর চিন্তা করতে পারি। আমি এখান দিয়ে অক্ষর চিন্তা করি, আমি এটা ঘুরাইতে পারি, সবসময় বোঝা যাবে। কিন্তু এই কোটি কোটি অক্ষের মধ্যে একটা অক্ষ আছে যেখানে আমি ঘুরাইলে বুঝবো না। যেমন এই বরাবর যে অক্ষটা আছে, এই বরাবর অক্ষকে বললাম, ছাত্রকে বললাম যে তুমি তাকাও, সে তাকাইলো। হ্যাঁ, এটা আমার এ পরমাণু, এটা বি পরমাণু। তাকে বললাম যে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলো। এখন আমি ঘুরাই দিলাম, তাকে বললাম যে এটা কি অবস্থান অন্য পরিবর্তন হয়েছে? সে বলবে যে না, কারণ যে এই হাইড্রোজেন তো ইনডিস্টিংগুইশেবল, মানে একটা থেকে আরেকটা পার্থক্য করা যায় না। তাহলে সে বলবে যে না, এটা কোনো পরিবর্তন নেই, কিন্তু আসলে তো একটা অপারেশন হয়েছে।
এই ডিস্টিংগুইশেবল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, অপৃথকযোগ্য অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে অপারেশনটা 180 ডিগ্রি ঘূর্ণন, হ্যাঁ, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, এই 180 ডিগ্রি ঘূর্ণন একটা অপারেশন। এবং ঘূর্ণনটা কি দিয়ে হলো, এখানে একটা অক্ষ, এই অক্ষ, এই অক্ষ ছাড়া কিন্তু আর দুনিয়া আর কোনো অক্ষ নাই এই অণুটাতে। এই অক্ষটা ছাড়া আর কোনো অক্ষ নাই যেটা দিয়ে 180 ডিগ্রি ঘূর্ণনে বা 30 ডিগ্রিতে কোনো ঘূর্ণনে এটা অণুটাকে সমতুল অবস্থানে নিয়ে যায়। তাহলে যে সকল ক্রিয়ায় অণুকে সমতুল অবস্থানে নিয়ে যায় তাকে বলা হবে সিমেট্রি অপারেশন। তাহলে অণুকে সমতুল অবস্থানে নিয়ে যাচ্ছে এই সিমেট্রি অপারেশন। এবং যে ক্রিয়ার ফলে এটা হচ্ছে সেইটাকে সে যে 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 3 ডাইমেনশনাল বা 2 ডাইমেনশনাল 1 ডাইমেনশনাল ক্রিয়া দিয়ে এটা হচ্ছে, সেটাকে বলা হবে উপাদান। তাহলে সমতুল অবস্থানে নিয়ে যাওয়ার ক্রিয়া, হ্যাঁ, আর তাকে প্রদর্শনের উপায়। তাহলে আমরা কি করলাম, আমরা একটা 180 ডিগ্রি ঘূর্ণন দিছি। 180 ডিগ্রি ঘূর্ণনের ফলে এইটা তোমার অবস্থান চেঞ্জ করে আবার আগের জায়গায় আসছে। কিন্তু এটা চলে গেছে ওই পাশে, বিটা চলে আসছে এই পাশে। এই 180 ডিগ্রি ঘূর্ণনের ফলে এর অবস্থান, মনে করো যদি এক্স পজিশনে থাকতো, প্লাস এক্স পজিশনে, তাহলে এটা কি হয়েছে, এটা তাহলে কোথায় গেছে, এটা মাইনাস এক্স পজিশনে চলে গেছে। আর বিটা ছিল মাইনাস এক্স পজিশনে। আমরা এটা চিন্তা করব এইখানকার অক্ষ, হ্যাঁ, এক্স ওয়াই পজিশনে, হ্যাঁ, প্লাস এক্স এর দিকে আর মাইনাস ওয়াই এর দিকে একটা অবস্থান এটা ছিল। সেই অবস্থান থেকে এটা চলে গেছে হলো সমতুল উল্টো দিকে। তো এটা হলো মাইনাস এক্স হয়ে গেছে, কিন্তু ওয়াই পজিশনটা ঠিকই আছে। মানে এখানে যেভাবে ওয়াই ছিল সেই ওয়াই, এখানে মনে করো যে প্লাস এক্স মাইনাস ওয়াই ওয়ানে ছিল, এখানে তোমার প্লাস এক্স মাইনাস এক্স হয়ে যাবে, আর পজিশনটা, হ্যাঁ, মাইনাস ওয়াই ওয়ানই থাকবে। এই চেঞ্জটা হয়েছে অবস্থা 3D। মানে আমরা যদি গ্রাফের মধ্যে এটা চিন্তা করি, আর 3D যদি চিন্তা করি এক্স ওয়াই জেড, তাহলে জেড এরও কোনো পরিবর্তন হয়নি, জেড যা ছিল তাই। এই পাশে যদি জেড যদি ওই প্লাস জেড, তাহলে এই পাশেও কিন্তু এটা প্লাস জেডই আছে। খালি চেঞ্জ হয়েছে কোনটা, চেঞ্জ হয়েছে হলো দিস ইস, ওয়াইও চেঞ্জ হয়নি, এক্স জেডও চেঞ্জ হয়নি, এক্স চেঞ্জ হয়ে গেছে, এক্সটা এই পজিশনে গেছে। তো এই জিনিসটা আমাদের এই পজিশন থেকে ওই পজিশনে যাওয়ার বিষয়টা কি কি চেঞ্জ হলো সেটা আমাদের একটু জানতে হবে। তাহলে এখানে চেঞ্জ হয়েছে কি, এক্স প্লাস এক্স থেকে মাইনাস এক্স এ গেছে। এই পজিশনগুলো চিন্তা করে, আর বাকি সব মাইনাস ওয়াই ছিল, এটা মাইনাস ওয়াইতেই আছে, আর এটা জেড ছিল, এটা জেডেই আছে। কি জেড ছিল জানি না, হ্যাঁ, এই হলো অবস্থা। তাহলে এই চেঞ্জগুলো আমাদের এটা জানতে হবে এখানে। তাহলে এই অপারেশনের সাথে, তাহলে এইখানে যে অপারেশনটা আমি চিহ্ন করব, এই অপারেশন এলিমেন্ট, হ্যাঁ, এই উপাদান চিহ্নিত করবো। এটা কি, এটা সি অক্ষ, বড় অক্ষ যেহেতু চিন্তা করছি আমি, হ্যাঁ, এটাকে গোল চিহ্ন দিয়ে দেখাইতে হয় যেহেতু 180 ডিগ্রি ঘূর্ণন। তাহলে এই ঘূর্ণনের অক্ষ এটা হলো এন, আর এন সমান হবে হলো 360 ডিগ্রি ডিভাইড বাই ঘূর্ণন অক্ষ থিটা। এখানে 360 ডিগ্রি ডিভাইড বাই থিটা কত, 180 ডিগ্রি অপারেশন। এটা হলো অপারেশন কোণ, কত ডিগ্রি ঘূর্ণন হচ্ছে, তাহলে সেটা সমান হবে 2। তাহলে আমি এখানে উপাদানটা হলো C2, উপাদানটা পেয়ে গেলাম। তাহলে উপাদান, এই অক্ষের উপাদান, যেটা অক্ষকে আমরা সবসময় মানে সি দিয়ে দেখাবো, এবং এটা বড় হাতের সি অবশ্যই, হ্যাঁ। এটা এখন যদি আবার এখানে 180 ডিগ্রি ঘূর্ণন দিই তাহলে কি হবে,
তাহলে আবার 180 ডিগ্রি ঘূর্ণন দিলে এইচ বি চলে যাবে, এখানে এইচ এ চলে আসবে। তাহলে এইটা ছিল এইচ বি এ পাশে, এইচ এ পাশে, এখানে এইচ বি পাশে চলে আসলো, এই যে এখানে চলে আসলো। তার মানে কি আইডেন্টিটি চলে আসলো। হ্যাঁ, এই যে ই চলে আসলো, ই চলে আসলো C2। তাহলে এই C2 একবার C2 দিলে একটা একটা জিনিস তৈরি হলো যেটা আইডেন্টিটি নয়। আবার সেটা থেকে আবার C2 দিলাম, আবার ই চলে আসলো, আইডেন্টিটি আসলো। তাহলে এখানে আমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি যে C2 এর সাথে C2 যদি আমি আগের C2 মনে করো যে এটা, আর পরের C2 মনে করো এটা প্রাইম চিহ্ন দিই, পরের C2 প্রাইম দিলাম, এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি ই। সিমেট্রি অপারেশনগুলো গুণ করা যায়, এটা গুণন বলে, সিমেট্রি গুণ অপারেশন গুণন। তাহলে আমরা C2 এর সাথে একবার C2 এর সাথে একবার C2 করলে ই পাচ্ছি। এখন আরেকটা অপারেশন শিখবো আমরা, সিগমা অপারেশন। সিগমা হলো এমন একটা প্রতিসম অণুর ভিতর দিয়ে অতিবাহিত একটি তল, যে তলের উভয় পাশে সদৃশ্য থাকে, সদৃশ্য। তাহলে আমরা এই অণুটা চিন্তা করি, এই অণুটার যদি আমি মাঝখান দিয়ে একটা তল দিই, হ্যাঁ, তাহলে আমি একটু যদি তল দিই মাঝখান দিয়ে, এই তলের বাম পাশের পরমাণুটা এবং ডান পাশের পরমাণুটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে, মানে বাম পাশের অংশ এবং ডান পাশের অংশ। হ্যাঁ, বাম এই তলটা যেখান দিয়ে যাচ্ছে সেটা জিনিসটাকে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব দুটা অংশে বিভক্ত করে ফেলতেছে, এবং চিন্তা করা হয় যে এই তলের প্রেক্ষিতে এই অংশটা এই পাশে চলে আসে, এই অংশটা এই পাশে চলে আসে। দিস ইজ একটা অপারেশন, ক্রিয়া। তাহলে প্রতিসাম্যতার তলের ক্রিয়াটা কি? প্রতিসাম্য তলের ক্রিয়া হচ্ছে যেটা চেঞ্জ করে দিছে, এটা ঘূর্ণন না, এটা প্রতিসাম্য তল। হ্যাঁ, এটাকে আমি এই পাশে দেখাই, এইচ বি, এইচ এ, এটাকে এইভাবে চিন্তা করা হয়, একটা তল অতিবাহিত করে দেওয়া হয়, সিগমা তল। তাহলে এইচ এটা বিতে চলে গেল, আর এইচ বিটা এর জায়গায় চলে আসলো। তা এটা যেটা হয়েছে, এটা এই যে অক্ষটা যে আছে, সেই অক্ষ বরাবর এই সিগমাটা তলটা না, তল কিন্তু বিভিন্ন দিকে হতে পারে অক্ষের সাপেক্ষে। এই যে প্রধান এক্সিস অফ রোটেশন, হ্যাঁ, এক্সিস অফ রোটেশনের সাপেক্ষে এই তলটা যদি এক্সিস অফ রোটেশন বরাবর হয়, তাহলে দিস ইজ এই তল, এই সিগমাটা প্যারালাল টু এক্সিস অফ রোটেশন, প্যারালাল টু এক্সিস অফ রোটেশন। তখন এটার নাম দেব সিগমা ভার্টিক্যাল, সিগমা ভি। এবং আবার এই সিগমা ভি যদি আমি এখানে দিই, তাহলে আবার আগের জায়গায় চলে আসবে। হ্যাঁ, যাই হোক, আরেকটা অপারেশন এখানে আমাদের হাতে আছে, সেটা একটু চিন্তা করো তো কি। এই যে অণুটা, এই অণুটার আমি এই দিক দিয়ে এটাকে দুই ভাগ করে ফেলতে পারি। হ্যাঁ, এই দিক দিয়ে এই পাশে একটা, এই পাশে একটা ভাগ হতে পারে। তাহলে অণুর যে তল আছে, এই তল বরাবর একটা তল আছে, যে তলটা অণুটাকে সমান দুইটা অংশে বিভক্ত করে, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব তৈরি করতে পারে। তো এটা একটা পুরো একটা জিনিস, তার মাঝখান দিয়ে একটা তল আমরা চিন্তা করবো, দিস ইজ একটা সিগমা। এবং এই সিগমাটা কি? এই সিগমাটা যে অ্যাক্সিস অফ রোটেশন যেটা আছে, এই অ্যাক্সিস অফ রোটেশনে ভার্টিক্যাল। তাহলে আরেকটা সিগমা ভি পাচ্ছি। হ্যাঁ, আরেকটা সিগমা ভি আমার হাতে আসতেছে, সেটাকে নাম দেবো আলাদা করার জন্য সিগমা ভি প্রাইম। এবং সেটাও এক, সেটা কি করবে? সেটা এই পরমাণুগুলো জায়গা পরিবর্তন করবে না। হ্যাঁ, এ যেখানে ছিল সেখানে থাকবে, বি যেখানে ছিল। প্রতিসাম্যতা বিষয়টা কিছুক্ষণ ধরে আলোচনা করা হলো। এটা দেখা যাচ্ছে যে অপচযোগ্য সমতুল সদৃশ কাঠামো অস্তিত্ব বৈশিষ্ট্য। আমরা প্রকৃতিতে অনেক প্রতিসাম্যতা দেখতে পাই, ফুলে পাতায়, প্রাণীতেও প্রতিসাম্যতা দেখি, মানুষের প্রতিসাম্যতা আছে, বিভিন্ন ধরনের ত্রিমাত্রিক স্ট্রাকচার সেখানে প্রতিসাম্যতা আছে, আণবিক কাঠামোর
মধ্যে বিভিন্ন অংশ অনুরূপ হলে অণুটি প্রতিসাম্য হয়। তবে চতুস্থলিকীয় এই অণুটা ব্রোমো ক্লোরো ক্লোরোমিথেন, এটাতে কোনো প্রতিসাম্যতা নেই। হ্যাঁ, অনুরূপ সকল আলোক শক্তির যোগের মধ্যে প্রতিসাম্যতা থাকে। প্রতিসাম্য ক্রিয়া, হ্যাঁ, কাকে বলে? যে ক্রিয়া অপৃথকযোগ্য সমতল কাঠামো আন্তঃপরিবর্তন করার সম্পাদিত কার্যসমূহকে প্রতিসাম্য ক্রিয়া বলে। আমরা দেখে নিই। প্রতিসাম্য ক্রিয়া কি হয়? প্রতিসাম্য ক্রিয়া করলে অণুর পরমাণুগুলোর স্থানাঙ্ক পরিবর্তন হয়, কিন্তু অণুর উপরে ক্রিয়াশীল বল ক্ষেত্রের ফোর্স ফিল্ডের কোনো প্রভাব সমূহ অবরুদ্ধ থাকে। প্রতিসাম্য ক্রিয়া মোট 5 ধরনের, একটু আগেই বলছি, সেটা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকম ক্রিয়ার সংজ্ঞার নাম দেওয়া আছে। প্রতিসাম্য উপাদান ক্রিয়াগুলোকে প্রকাশ করার জন্য ব্যবহৃত চিহ্ন, জ্যামিতিক বিষয়গুলোকে আমরা উপাদান বলছি। উপাদান হতো বিন্দু, রেখা, তল এবং অস্তিত্ব। প্রতিসাম্য উপাদান সমূহকে আমরা এরকম বিভিন্ন চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। আইডেন্টিটি দ্বারা ঘূর্ণন বা প্রতিসাম্যতার অক্ষ যেটা বা প্রধান অক্ষ, সেটাকে সিএন দ্বারা, প্রতিসাম্য তলকে সিগমা দ্বারা, প্রতিসাম্য বিন্দুকে আই দ্বারা এবং অপ্রকৃত এসএন দ্বারা, এবং সংজ্ঞাগুলো এখানে দেওয়া আছে। এইভাবে আমরা এসব বিভিন্ন সিএন কোনটা, এক্সিস অফ রোটেশন কি, এগুলো সবগুলো 3 ধরনের সিগমা আছে। যেটা যে সিগমাটা সিএন এর ভার্টিক্যালি সেটা সিগমা ভি, আর যেটা হরাইজন্টালি হবে এটা সিগমা এক্স। এখানে কিছু সিগমা দেখানো হয়েছে। আই আছে ইনভার্সন পয়েন্ট, একেবারে এই বিন্দুটা এখানে কেন্দ্র থেকে বিপরীত দিকে গেলে সম বিন্দু পাওয়া যাচ্ছে। এরকম আছে। তারপরে রিফ্লেকশন রোটেশন যেটা এসএন, এসএন এর বিষয়ে আমরা আলোচনা করব এখানে। এর প্রতিসাম্য অপারেশন গুলো সম্পাদন করলে আমরা পাই, এই পাই কতগুলো ক্ষেত্রে, কতগুলো ক্ষেত্রে এগুলো পাবো না। তো সমরূপ সিগমা গুলো গুণ করলেই হয়, আর ডিসিমিলার সিগমা গুণ করলেই হবে। প্রতিসাম্যতার উপাদান সমূহ সংযোজনকে এই গ্রুপের একই গ্রুপের উপাদান পাওয়া যাবে। অপ্রকৃত অক্ষ যেটা এসএন দিয়ে প্রকাশ করছে, প্রথমে ঘূর্ণন, তারপরে ঘূর্ণন অক্ষের লম্ব তলে প্রতিফলন, কিংবা প্রথমে তলে একটি তলে প্রতিফলন এবং পরের এই প্রতিফলন তলের লম্ব অক্ষে ঘূর্ণন। এই দুটি প্রতিসাম্য অপারেশন সংযোজনে বা ঘূর্ণনে অপ্রকৃত অক্ষ পাওয়া যায়। এবং S2 মানে হলো আই। প্রতিসাম্য অপারেশনের সম্পাদন প্রক্রিয়া বিপরীত দিকে সম্পন্ন করলে উপাদানটির বিপরীত ক্রিয়া সম্পন্ন হয়, এবং সেটাকে আমরা ইনভার্স দিয়ে প্রকাশ করে থাকি। আর এবং আর ইনভার্স বা যে কোনো এলিমেন্ট এবং তার ইনভার্সের গুণফল হবে আইডেন্টিটি। আমরা এখানে এই এলিমেন্ট গুলো বের করে দিচ্ছি। এলিমেন্ট গুলো শেখার জন্য তোমাদেরকে পরিবর্তিত পরমাণু সংখ্যাটা একটু তালিকা করে নিবা প্রত্যেকটা এলিমেন্টের জন্য, তাহলে তোমাদের এই সিমেট্রি অপারেশন চালাইতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এইভাবে ছক করে করে তোমরা কাজ করো। আমি এটা নিয়ে আলোচনা করে দেখি। আমি কিছু ছবি বানায় রাখছি, এগুলো আমরা একটু দেখে নিই। পানির মতোই আমরা কার্বন মিথিলিন ক্লোরাইডের আমরা অপারেশনগুলো দেখে নিই একটু। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, মিথিলিন ক্লোরাইড, তারপরে তোমার হলো অ্যামোনিয়ার কি কি এলিমেন্ট হতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি। পজ করে করে দেখে নিও তোমরা। অ্যামোনিয়ার মতো হলো ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন, এবং আরেকটা হতে পারে তোমার ক্লোরোমিথেনের একই রকম হতে পারে। তারপরে তোমার ইথিন, প্লেনার অণু, এর কি কি উপাদানগুলো হতে পারে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি।
ইথিন, তারপরে তোমার হলো ফসফরাস পেন্টাক্লোরাইড। হ্যাঁ, এর উপাদানগুলো কী কী হতে পারে আমরা এখানে দেখে নিই। ফসফরাস পেন্টাক্লোরাইডের এই দুইটো পৃষ্ঠা এবং এর সাথে এটা তিন পৃষ্ঠা জুড়ে ফসফরাস পেন্টাক্লোরাইড। তারপরে তোমার হলো রৈখিক অণু যেগুলো আছে, যেমন HCN, এটা রৈখিক। তারপরে কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, এটা রৈখিক, সিগমা ভি আছে। তারপর হাইড্রোজেন পারঅক্সাইড, তিনটা কাঠামো দেখানো হয়েছে, একটা স্ট্যাগারেট, একটা হলো এক্লিপস, আর একটা অরিজিনাল কাঠামো। কোনটাতে কী কী এলিমেন্ট হবে আমরা দেখতে পাচ্ছি। আর এরপরে তোমার ক্লোরোব্রোমোমিথেন, ব্রোমোক্লোরোমিথেনের শুধু ই আছে আর সিগমা ভি আছে। সিগমা ভিতে লেখা হয়নি, লিখে দিই সিগমা ভি। তাহলে ব্রোমোক্লোরোমিথেনের সিগমা ভি এবং ই। তারপরে তোমার এদিকে আছে হলো পানিটা, তো আমরা গতদিন করছিলাম মনে আছে, গত ক্লাসে। আর মিথেনের আমি এটা নিয়ে আলোচনা করবো, এগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এগুলি আমরা দেখলাম। হ্যাঁ, এখানে যে বিষয়টা এখন আলোচনার মধ্যে আসবে সেটা হলো যে সিমেট্রি উপাদানগুলো গুণ করলে তারা আরেকটা সিমেট্রি উপাদান তৈরি করবে। যেমন ইয়েটা নেই, আমরা অ্যামোনিয়া অথবা ক্লোরোফর্ম এটা নিয়ে কাজ করি। আচ্ছা, ক্লোরোফর্ম নিয়ে কাজ করি। ক্লোরোফর্ম, এখানে ক্লোরোফর্মে আমরা একটা C3 করছি। ক্লোরোফর্মের যে অরিজিনাল কাঠামো, একটা জিনিস মনে রাখবে, খাতার মধ্যে যেদিকে করে আমরা ছবি আঁকবো, প্রথম ছবিটা অপারেশনগুলো চালানোর পরে ছবির দিকের কোনো পরিবর্তন হবে না, ওই দিকেই ছবি পাইতে হবে। তাহলে আমরা এই ক্লোরোফর্মের C3 যে উপাদানটা আমরা পরিচালনা করছি, Cl, এটা 1, এটা 2, এটা Cl3, এটাতে যদি আমরা C3 দেই একবার, তাহলে আমি একটু আগে বলছি যে কোনো এই ছবিটা যে দিক করে আঁকা হয়েছে, বাকি সব ছবি ওই দিক করে আঁকতে হবে। তো আমরা এই C3 যদি করি ঘড়ি কাঁটা বিপরীত দিকে যদি ঘোরাই, অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, তাহলে CH বন্ধন বরাবর, তাহলে আমরা কি পাবো, 120 ডিগ্রি ঘূর্ণন দেব। তাহলে 1 যাবে 3 এর কাছে, আমরা এক্সক্লুডিংগুলো লিখি, তারপরে নাম্বারিং করি। 1 যাবে 3 এর কাছে, 3 যাবে 2 এর কাছে, 2 এর জায়গায়, আর 2 যাবে 1 এর জায়গায়। আর যদি আমরা সিগমা ভি দেই এটাতে, তো সিগমা ভি দিলাম, মনে করো যে HCCl, সিগমা ভি কোন দিক দেওয়া হয়েছে, HCCl1, মানে এই বরাবর HCCl1, এই তলের মধ্যে দিলে আমাদের 2টা যাবে 3-তে, 3 যাবে 2-তে। তাহলে আমাদের এই ছবিগুলো আবার আঁকতে হবে। হ্যাঁ, তাহলে 1 ঠিক থাকবে, H ঠিক থাকবে, C ঠিক থাকবে, আর এই দুটো চেঞ্জ হবে। হ্যাঁ, 2 এর জায়গায় 3 যাবে, 3 এর জায়গায় 2 যাবে। তো সিমিলারলি এখানে যদি আমি সিগমা ভি দিই এখন, মানে এটার সাথে এটা গুণ করতেছি সিগমা ভি, তাহলে সিগমা ভিটা আবার ওই বরাবর দিতে হবে যে বরাবর এখানে দিছি। তাহলে HCCl2 বরাবর দিতে হবে, কারণ যদি এখানে HCCl1 বরাবর দিছি, তাহলে HCCl2 বরাবর দিতে হবে। তাহলে দিলে কি হবে, আমাদের কাঠামোটা এই Cl
2টার জায়গা মতো থাকবে, এই জায়গা মতো থাকবে। এখন এই দুটো চেঞ্জ হবে, 3 যাবে 1 এর কাছে, 1 যাবে 3-তে। তাহলে 3 যাবে 1-এ, 1 যাবে 3-তে। তো এই কাঠামোটা আমরা কোনটা অপারেশনের ফলে পাইছি? এই কাঠামোটা আমরা এখানে থেকে ছবি থেকে দেখতে পাচ্ছি। এই কাঠামোটা এই যে সিগমা ভি ডাবল প্রাইম, তার মানে এইখান থেকে যদি ওই কাঠামোটা পেতে চাই তাহলে সিগমা ভি ডাবল প্রাইম করলে পাবো একবার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, C3 এর সাথে সিগমা ভি যদি করি তাহলে পাবো হলো সিগমা ভি ডাবল প্রাইম। আর যদি উল্টোটা করি, সিগমা ভি এর সাথে যদি C3 করি তাহলে কি পাবো? তাহলে এখানে C3 সিগমা ভি গুণ করলে সিগমা ভি ডাবল প্রাইম হবে। আর এখানে যদি C3 দিই, ওই C3টা তো আমাদের এখানে করছি এক ঘড়ি কাটা বিপরীত দিকে 180 ডিগ্রি, তাহলে সেরকম CH বন্ধন বরাবর ঘড়ি কাটা বিপরীত দিকে করব, তাহলে কি পাবো? কাঠামো যেটা পাবো সেটা একে নেই, Cl Cl Cl, এবং এখানে আমাদের এই 1 যাবে 2-তে, 2 যাবে 3-র জায়গায়, 3 যাবে 1-এর জায়গায়। তাহলে এই কাঠামোটা আমরা এখানে কোন অপারেশনের ফলে পাইছি? এই কাঠামোটা পাইছি হলো 3 2 3 2 1, তার মানে সিগমা ভি প্রাইম। তার মানে এখান থেকে যদি আমি এই কাঠামো পেতে চাই তাহলে সিগমা ভি প্রাইম করলেই আমরা ওই কাঠামো, এইখান থেকে ওই কাঠামোটা পাবো। তাহলে তার মানে কি দাঁড়ালো? সিগমা ভি এর সাথে C3 গুণ করলে সিগমা ভি প্রাইম। এই হলো বিষয়টা, যে আমাদের যে সিমেট্রি উপাদান যেগুলো আছে এই উপাদানগুলো গুণ করা যায়, অ্যাসোসিয়েশন করা যায়, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তাদের আছে। এই গুণ করলে কি হবে? ওই যে গ্রুপের মধ্যে যে মানে সিমেট্রি উপাদান যেগুলো আমি পাইছিলাম সেই উপাদানগুলোর মধ্যেই আমি এই উপাদান পাবো। তো এই বিষয়টাকে যেহেতু একই অণুতে আমরা একই অণুতে যে সকল উপাদান পাইছি সেই সকল প্রথম ধাপে প্রত্যেকটা উপাদান একবার করে প্রয়োগ করে উপাদানগুলো পাইছিলাম। এখন এই উপাদানগুলো যদি আমি একটার সাথে একটা গুণ করি, গুণন বলা হয় এখানে, গুণ করি বা সংযোজন করি, সংযোজনকে গুণন বলতেছি, যদি সংযোজন করি তাহলে ওই যে উপাদানগুলো আমি পাইছিলাম সেই উপাদানগুলোর মধ্যে আরেকটা উপাদান পাবো, নতুন কোনো উপাদান তৈরি হবে না। যদি নতুন কোনো উপাদান তৈরি হয় তাহলে সেটা একটা উপাদান হিসেবে সংযোজিত হবে। তাহলে একটা কাঠামোর জন্য প্রাপ্ত সিমেট্রি এলিমেন্টগুলো, যে সকল অপারেশনগুলো করে যে এলিমেন্টগুলো